কোন নম্বরে করছেন আমাদের? বই পান নাই? বই পান নাই? সব কথা বিকাশ নাম্বার বলতে, বিকাশ নাম্বার লাস্ট ডিজিট কত? ওই বইটা তো হ্যাঁ, 85-117 117। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? তো জ্যামিতির মনে হয় এর আগে আমরা 65 পর্যন্ত সমাধান করতে মানে করছিলাম মোটামুটি। আজকে আমরা 65-র পরে যে এটা আছে আপনার মানে 66 থেকে সমাধান করব। তো সহজ ম্যাথগুলো আছে, এরপরে মোটামুটি কঠিন ম্যাথগুলো করা কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের যে ম্যাথগুলো আছে এখন টোটালি মানে একটু সহজ টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করা একদম সহজ। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, তাহলে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারবো। এসএমএস করছেন না, যখন টাকা পাঠাইছেন ওই এসএমএসটা চেক করেন কত তারিখে, আমি দেখি। এন আলামিন বলছে আমি আপনার ছোট ভাই পাথালিয়া থেকে। কি অবস্থা আলামিন তোমার? না না, শিউল আক্তার উমা বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইফাত আরা ভাইয়া আপনারা কি আর ফ্রি ক্লাস নেবেন না? তো এটা কি ক্লাস নিতেছি বলেন তো? গতকালকে কে নিল? আপনাদের ম্যাম নিছে ফ্রি ক্লাস, এর আগে সোহেল স্যার নিছে, আজকে আমি নিচ্ছি। তার মানে প্রতিদিন তো ক্লাস হচ্ছেই। তাহলে এগুলো কি ফ্রি ক্লাস না? এগুলো কি টাকা দিয়ে করতেছেন? এগুলো তো ফ্রি ক্লাস। আমাদের পেইড বেসের ক্লাসের কারণে যে ফ্রি ক্লাসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ পেইড বেসের আমরা এখন শিডিউল করতে পারি নাই। যারা ভর্তি হয়েছেন নিবন্ধন পেইড বেসে তারা কিন্তু একদম টোটালি শিডিউলটা আমরা দিতে পারি নাই। আজকে একটা হ্যাঁ পেইড বেসের কিন্তু আজকে ইংলিশ ক্লাস আছে। যারা পেইড বেসে ভর্তিতেছেন 7:30 থেকে অবশ্যই ইংলিশ ক্লাসে জয়েন হবেন। আর এই জন্যই 7:30 থেকে ইংলিশ ক্লাস হবে পেইড বেসে। এই জন্য কিন্তু 3:30 থেকে ফ্রি ক্লাসটা যাতে মিস না হয়, এই জন্য কিন্তু আমি চলে আসলাম এই টাইমে। আলহামদুলিল্লাহ। একটু শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, তাহলে সবাই চলে আসবে। তাহলে আমরা শুরু করে দিতে পারবো। সজীব আলী বলছেন শেয়ার ডান, তো ধন্যবাদ। মাসুদুর রহমান বলছেন স্যার কেমন আছেন? আজকে কিন্তু অনেকক্ষণ ক্লাস নিব জ্যামিতির, কিন্তু প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। প্রায় কিন্তু শেষের দিকে চলে এসেছি জ্যামিতির যে পার্টটা। এমনি সাজু ইসলাম বলছেন যে ভাই আপনাকে দেখার ইচ্ছা ছিল, তো ধন্যবাদ, তো দেখে তো ফেললেন। আলামিন বলছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনার প্রতিটি ক্লাস দেখি। ধন্যবাদ ছোট ভাই। তো একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত শেয়ার করলে সবাই চলে আসবে, আমরা সবাই দ্রুত শুরু করে দিতে পারবো। আর আজকে জ্যামিতির অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থেকে সচরাচর প্রশ্ন হয়, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ যে ধাপই হোক, পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু প্রাইমারি না, নিবন্ধন বলেন যে কোনো চাকরির জন্য এই ম্যাথগুলো কিন্তু নেওয়া হয়েছে একদম, যেগুলা সচরাচর এই নিয়মগুলো থেকে ম্যাথ আসে, সেগুলো নিয়ে কিন্তু শর্ট সাজেশন বইটা আমাদের সাজানো। সজীব আলী বলছেন যে শর্ট সাজেশন আজ হাতে পেয়েছি, তো ধন্যবাদ। আর পড়তে হবে। আপনি অনেকেই বলেন যে ভাইয়া ম্যাথ তো পারি, করানোর টাইমে পারি, বাট মনে থাকে না। মনে না থাকার মেইন কারণ হচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন না। একটা ম্যাথ আপনি বুঝতেছেন, শুধু বুঝলে তো হয়তো বা দেখা গেলো আপনি যে বারবার প্র্যাকটিস না করেন, যে সময়টা আপনি বুঝতেছেন বা এখন আমি বুঝাইতেছি এখন বুঝবেন বা আর 2 দিন মনে থাকবে, প্র্যাকটিস না করলে আপনি এটা ভুলে যাবেন, টোটালি সিস্টেমটাই ভুলে যাবেন। তো এই জন্য ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাথে মার্ক পাওয়া সবচেয়ে সহজ,
এটা যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ম্যাথে ভালো করবেন তো আপনি টিকতে পারবেন। ম্যাথে যদি ভালো না করতে পারেন, কারণ অন্য বিষয় এভারেজ মুখস্থ বিষয়ের মতো মোটামুটি সবাই বুঝে, ম্যাথটা কিন্তু সবার দ্বারা হয় না। দ্যাটস ওয়াই দেখা গেলো যে যারা ম্যাথ কম পারেন বা ম্যাথে দুর্বল তারাই কিন্তু ম্যাথ থেকে ছিটকে পড়েন, এই জিনিসটা কিন্তু জানেন। সো ম্যাথের প্রতি মানে চাকরি পাওয়ার মেইন টার্ম কার্ড হচ্ছে ম্যাথ। ম্যাথ আপনাকে ভালো করতেই হবে, আপনি মানে অন্যান্য বিষয় যত ভালোই পারেন, কারণ ম্যাথের যে 20 মার্ক বা যেমন নিবন্ধনে 25 মার্ক, প্রাইমারিতে 20 মার্ক থাকে, 20 মার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ম্যাথে 20 মার্কে যদি 20-এর মধ্যে 18 পান বা 20ই পান, কারণ আহামরি কঠিন কোনো ম্যাথ আসে না, ম্যাথে যদি 20-এ 20ই পান, অন্যান্য বিষয়ে আপনি যদি মোটামুটি মার্কও পান তারপর আপনি টিকে যাবেন। কিন্তু ম্যাথে খারাপ করার পর অন্যান্য বিষয় তো এমনিতেই সবগুলো তার কমন পাবেন না, কিন্তু ম্যাথে কিন্তু সবগুলাই করা যায় অ্যান্সার। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেন ম্যাথে সময় দিতে হবে। প্রাইমারি পরীক্ষার ব্যাপারটা হচ্ছে কি দেখেন, কেন ম্যাথে ভালো করলে আপনি টিকে যাবেন। 80 মার্ক টোটাল, সময় কত মিনিট, সব মিলে 60 মিনিট আপনাকে টাইম দেওয়া হবে। প্রশ্ন কয়টা? 80, মার্কও 80, সময় কয় মিনিট? 60 মিনিট। এখান থেকে দেখেন যে কি হয়, এখান থেকে 20টা ম্যাথ আসে আর 60টা অন্য কোশ্চেন, ম্যাথ 30টা, 60টা অন্য কোশ্চেন আসে। তো এখন দেখেন সময় হচ্ছে টোটাল 60 মিনিট। এখন এই 60 মিনিট থেকে এই দিকে কয় মিনিট নেবেন আর এই দিকে কয় মিনিট নিয়ে আসবেন, ভাগ করেন। আমি ধরলাম যে আপনি এভারেজে 20টা প্রশ্নের জন্য 20 মিনিট সময় নিলেন, 20টা ম্যাথ সমাধান করার জন্য 20 মিনিট নিলেন, আর বাকি কিন্তু এখানে 60টা প্রশ্ন সমাধান করার জন্য আপনি কিন্তু 40 মিনিট সময় পেলেন। তো দেখা গেল যে 20টা ম্যাথ আপনি পারতেছেন। অনেকে আছেন যে ম্যাথ পারেন, পরীক্ষার হল থেকে বের হয়ে ম্যাথ পারেন, বাট পরীক্ষার হলে পারেন না। মানে 20টা ম্যাথ আসছে সে কিন্তু এগুলা পারে, কিন্তু দেখা গেল এই 20টা ম্যাথ মিলাতে তার 40 থেকে 50 মিনিট লাগতেছে। তাহলে তো হবে না ভাই, আপনাকে মিলাতে হবে কয় মিনিটে? 20টা ম্যাথ আপনাকে মিলাতে হবে 20 মিনিটে। এমনও ম্যাথ আছে দেখা গেলো এই 20টা যে ম্যাথ আসে, 20টা ম্যাথের মধ্যে 8-10টা ম্যাথ থাকে যেগুলো প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায়। আমাদের জব ম্যাথ বইটা যারা পড়ছেন বা আমাদের ক্লাসগুলো যারা করছেন তারা কিন্তু বলতে পারবেন যে 20টা ম্যাথের মধ্যে 8-10টা ম্যাথ থাকে যেগুলো প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায়, এগুলা করার তো টাইম লাগে না। মানে এই 20টার মধ্যে 8-10টা করতে আপনার 4-5 মিনিট সময় লাগবে, আর বাকি যে 10 থেকে 12টা থাকবে এগুলা করতে হয়তো প্রতিটা ম্যাথ করতে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগতে পারে। তো আপনাকে এভারেজ টাইমটা নিয়ে আসতে হবে যে আমি ম্যাথ পারি, ঠিক আছে আমি ম্যাথ পারি, ম্যাথ সহজ লাগে, বাট এই টাইমটার মধ্যে আপনি করতে পারবেন কিনা। যেমন একটা অঙ্ক আছে এখান থেকে, পি কিউ আর সামানুপাতিকের পি 100 হলে কিউ এর মান কত হবে। এটা কিন্তু আপনার করা লাগে না, প্রশ্ন দেখেই বলে দেওয়া যায়। পি কিউ দেখেন, পি কিউ আছে না, আমরা জানি যে সামান্তরিকের বা চতুর্ভুজ রিলেটেড কোন অঙ্ক আসলে পরপর দুইটা কোণ যদি থাকে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দেখেন পরপর মানে পি একটা কোণ, কিউ একটা কোণ, এই পরপর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে পি কোণের মান দেওয়া আছে 100 ডিগ্রি, কিউ কোণের মান কত হবে? তাহলে পি প্লাস কিউ কত ছিল? 180। পি প্লাস কিউ ছিল 180, তো শুধু পি কোণটাই যদি 100 ডিগ্রি হয়ে যায় তাহলে আমাদের কার মান বের করতে বলছে? কিউ কোণের মান। তো কিউ কোণের মান 80 ডিগ্রি। এটা করতে কি আপনার কি সময় নিতে হবে? কোনো কিন্তু সময় নিতে হবে না। প্রশ্ন দেখে আপনি যখন এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি পরীক্ষার হলে এটা কিন্তু করার জন্য আপনাকে কিন্তু খাতার মধ্যে লিখতে হবে না বা প্রশ্নের মধ্যে লিখতে হবে না। আপনি সরাসরি বলেন যে পি কিউ তো পাশাপাশি আছে, তার মানে পি কোণটা যদি 100 ডিগ্রি হয়, দুইটা কোণের যোগফল পরপর দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। পি কোণটা 100 ডিগ্রি হলে কিউ কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 80 ডিগ্রি। এখন পি কোণটা যদি দেওয়া থাকতো 60 ডিগ্রি, কিউ কোণটা কত হতো? এই 180 থেকে কয় ডিগ্রি? 120 ডিগ্রি বাদ দেন, তাহলে কিউ কোণটা হয়ে যেত কত ডিগ্রি? 120 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু অঙ্ক আসবে এগুলো আপনি প্রশ্ন থেকে করতে পারবেন, আর কিছু কিছু দুই একটা অঙ্ক দেওয়া থাকবে এগুলো আপনাকে মানে সময়টাকে কিল করার জন্য, মানে সময়টাকে নষ্ট করার জন্য কিছু কিছু অঙ্ক দেওয়া থাকবে। তো ওগুলাকে আপনাকে স্কিপ করে যেতে হবে, যে যে ম্যাথগুলো দেওয়া থাকবে যে আপনি টাইম নষ্ট করেন ওগুলো স্কিপ করে সব প্রশ্ন দাগানোর পরে ওই প্রশ্ন আসবেন। আর কিছু কিছু ম্যাথ আছে যে আপনি যদি কনফিউশন থাকেন এটা মিলাইতে পারবো কি পারবো না, এটা আগে ধরবেন না। প্রাইমারি পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা ওইটা আগে ধরবেন, ওইটা ধরবেন সবার শেষেও ওইটা আপনি করার চেষ্টা করবেন। কারণ আপনি একটা ম্যাথ করতে গেলেন ওইটা মিলাতে পারলেন না, মাথা কিন্তু এমনিতেই বিগড়ে যাবে, পরে কিন্তু আপনি সহজ ম্যাথ আপনি করতে পারবেন না। এই জন্য যে ম্যাথগুলো আপনি প্রশ্ন থেকে পারবেন ওগুলো আগে দাগাবেন। সাপোজ মনে করেন যে 20টা ম্যাথের থেকে 8-10টা আপনি প্রশ্ন থেকে পারতেছেন, 8-10টা আগে দাগান, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না আমি ম্যাথ পারতেছি। তারপরে কিন্তু একটু কঠিন ম্যাথ হলে আপনি করে ফেলতে পারবেন। এটি হচ্ছে মেইন কথা। ঠিক আছে, যেমন যে এই অঙ্কটা আমরা প্রথমে শুরু করবো। হ্যাঁ, এই ইয়ের থেকে আমরা একটু যদি শুরু করি, একটু খেয়াল করবেন যে এইখানেই যে এইটা কি বলছে যে পি কিউ আর এস সামান্তরিকের পি কোণে এত ডিগ্রি হলে কিউ কোণের মান কত। এটা চিত্র আঁকে আমরা একটু দেখাই যে
সামান্তরিক কাকে বলে? যার বিপরীত বাহুগুলা সমান, কোণগুলা সমকোণ নয়। আর সামান্তরিকটাকে ধাক্কা দিলে হয়ে যায় কি? আয়তক্ষেত্র, যার প্রত্যেকটা বিপরীত বাহুগুলা সমান, কোণগুলা সমকোণ। আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে পার্থক্য, সামান্তরিকের কোণগুলা সমকোণ না, আয়তের কোণগুলা সমকোণ, এটাই। এখন বলছে পি কিউ আর এস। এই যে পি কিউ আর এস আমরা লিখে ফেললাম, পি কিউ আর এস একটি সামান্তরিক, এর পি কোণটার মান দেওয়া আছে 100 ডিগ্রি। তো আমাদের বলতেছে যে কিউ কোণটা মান, কিউ কোণের মান কত? সামান্তরিকের ক্ষেত্রে বা রম্বস হোক, আয়ত হোক, যাই হোক, পরপর দুইটা কোণের সমষ্টি, পরপর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। যেমন এই কোণ, এই কোণের পরে কোণ, এই কোণ, অথবা এই কোণ প্লাস এই কোণ। দেখেন এইটা একটা কোণ, এটা পরপর দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল মানে পরপর কোণ না, আবার এই যে পি আর এস, এই দুইটা কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। আবার এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে পরপর যে কোনো দুইটা কোণ নেবেন, এদের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তার মানে এইটার এইটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, তো একটাই দেওয়া আছে 100 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। আবার দেখেন এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তো এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। আবার কি হবে? এই দুইটা কোণের যোগফল কত? আর প্লাস এস। এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তো এটা যদি 100 ডিগ্রি হয়, এটা কয় ডিগ্রি হবে? 100 ডিগ্রি। তার মানে সামান্তরিক ক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, যে বিপরীত কোণগুলা, এই কোণের বিপরীত এইটা, আবার এই কোণের বিপরীত কোণগুলা পরস্পর সমান হচ্ছে, বিপরীত কোণগুলা পরস্পর সমান। আর একটা কি জিনিস পেলাম, যে পরপর যে কোনো দুইটা কোণ নিলে এদের যোগফল সবসময় 180 ডিগ্রি। দেখেন এটা ক্লিয়ার কিনা? পরীক্ষার হলে তো এইটা দেওয়া আছে, আমাদের কিন্তু এরকম দেওয়া থাকবে, সামান্তরিক দেওয়া থাকবে। সাপোজ মনে করেন আমরা নাম দিলাম এ বি সি ডি দিলাম, এরকম দিলাম। এখন আমাদের মনে করেন যে এইটা দেওয়া নেই, এই কোণটা দেওয়া আছে, যে সাপোজ মনে করেন এই কোণটায় আমাদের 80 ডিগ্রি দেওয়া থাকলো, আমাদের চাইলো যে এই কোণটা কত ডিগ্রি হতে পারে না? এই কোণটা 80 ডিগ্রি, 80 ডিগ্রি না, আমরা 80 ডিগ্রি তো উপরেটায় আছি, তো এটা একটু চেঞ্জ করে দিই। এই কোণটা মনে করেন দেওয়া আছে 60 ডিগ্রি, জাস্ট আমরা বোঝার সুবিধার্থে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা চাইতে পারে যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কয় ডিগ্রি, এই কোণটা কত, এটা দিকে কি কে পারেন দেখি তো। দ্বিতীয় চিত্রে এই কোণটা কত ডিগ্রি হবে? একটু দেখাবেন আর সবাই একটু শেয়ার করবেন। মেসেজ ছাড়া অ্যাডমিন ডাউনলোড করা যায়, কোনো সমস্যা নেই। আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলে আপনি অ্যাডমিন ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, শর্ট সাজেশন থেকে আমরা করাচ্ছি, প্রাইমারি শর্ট সাজেশন যে বইটা, এটা থেকে কিন্তু করাচ্ছি। এই যে এই বইটা থেকে করাচ্ছি, শেষ সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই জুবাইদা জ্যোতি বলে বলছেন 120 ডিগ্রি, মুক্তা ইসলাম বলছেন যে 120 ডিগ্রি, হ্যাঁ, উম্মে কুলসুম 120 ডিগ্রি। যাক, সবাই কিন্তু পারতেছেন। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের যে কোনো অঙ্ক আসুক আপনাকে পারতে হবে। অথবা যদি বলতে এটা কত ডিগ্রি, তাহলে এইটার বিপরীত এটা বরাবর 60 ডিগ্রি, অথবা এইটা যদি পরপর দুইটা কোণের কথা যদি চিন্তা করেন, এই দুইটার যোগফল হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে এটা হয় 120 ডিগ্রি। আবার এই দুইটার গুণফল কত, যোগফল কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে দেখেন তো? এই দুইটার যোগফল হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 120 ডিগ্রি। এখন দেখেন প্রত্যেকটা কিন্তু মিলে গেছে। তার মানে এই একটা ম্যাথ দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম, এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আপনার কিন্তু পারার কথা। এরপরের অঙ্কটা দেখেন, কি বলছে? একটি রম্বসের কর্ণদ্বয় এত এত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রে সবচেয়ে সহজ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা মনে রাখবেন। হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার যোগফল, গুণফল, সরি, হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তো এই কর্ণ ইন্টু এই কর্ণ, দেখেন হাফ ইন্টু কর্ণ দুইটার কি গুণফল, হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। তো এখন খেয়াল করেন, তো এটাকে আমাদের কিন্তু গুণ করতে হবে, হ্যাঁ, এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, এরপরে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের মেইন কাজ কি? এটাকে আগে এটা দ্বারা গুণ করি, আমরা দশমিকের কথা চিন্তা করবো না, বরাবর গুণ করবো। 5 5 25 5, হাতে থাকে কত? 2, 4 5 20, আর 2 কত? 5। এই যে 5 এক ঘর পরে দশমিক ছিল, এক ঘর পরে দশমিক, আমরা শেষে দেবো ভাগ কয় দ্বারা? 2 দ্বারা। এই 22 কে যদি 2 দ্বারা ভাগ করি কত? 11। আমাদের কি একবার সম্পূর্ণ ভাগ করা দরকার আছে? 22 কে 2 দ্বারা ভাগ করলে 11 হয়। কোথায় 11 আছে? এখানে 11 আছে নাই, এখানে 11 আছে নাই, এখানে 11 আছে না, এটাই অ্যান্সার। তো পরীক্ষার হলে সময় নষ্ট করা যাবে না। আপনি যখন দেখবেন যে 4 5 20, 4 5 হইতেছে 20,
তাই হচ্ছে না, আবার ওইটাকে 2 দ্বারা ভাগ করবো মানে 10 দশমিক সামথিং আসবে। এই দেখেন এটা 2 দশমিক, এটা 12, তার মানে 10-এর কাছাকাছি কোনটা, এটাই কিন্তু অ্যান্সার। আপনার কিন্তু সম্পন্ন করার দরকার হয় না। এই জন্য পরীক্ষার হলে যেভাবে পারেন আপনার টাইম বাঁচাতে হবে, টাইমটা হচ্ছে মেইন। এই ধরনের চাকরির ক্ষেত্রে একটা সময় মনে রাখবেন যে প্রাইমারি বা যে কোনো চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। বলছে এবিসিডি রম্বসের কর্ণদ্বয় পরস্পর ওকে কি পরস্পরকে অবিন্দু ছেদ করে ত্রিভুজ বি ও সি হবে রম্বস। এতক্ষণ আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করলাম না, এখন আমরা রম্বস নিয়ে আলোচনা করব। দেখেন আমরা বর্গের মানে বর্গক্ষেত্রের সংজ্ঞা আমরা বা বর্গের সংজ্ঞা আমরা সবাই জানি, যার প্রত্যেকটা বাহুই সমান এবং কোণগুলা সমকোণ, এটা হচ্ছে কি বর্গ। এখন বর্গ থেকে যদি রম্বসে যাইতে চাই, জাস্ট এখানে একটু ধাক্কা দিয়ে দেন, এটাকে ধাক্কা দিলে একটু বাঁকা হয়ে যাবে, বাহুগুলা কিন্তু সমানই থাকবে। দেখেন একদম চারকোণ আকৃতির সমান বাহু দ্বারা একটা জিনিস যদি আপনি বানিয়ে যদি এক সাইডে ধাক্কা দেন, তাহলে দেখবেন যে একদিকে বেঁকে যাবে, বেঁকে যাওয়ার ফলে এটা কি রকম হয়ে যায়, এরকম হয়ে গেল। ওইখানে যেহেতু আমরা ফোর্স বা বল প্রয়োগ করছি, এটা কিন্তু দেখেন হয়ে গেল এরকম, ছিল কোন রকম এরকম, ধাক্কা দেওয়ার ফলে হয়ে গেছে এরকম। এই যে এটা বর্গ থেকে হয়ে গেল কে রম্বস। পার্থক্যটা কি, প্রত্যেকটা বাহুর সমান আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এইখানে কোণগুলা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ছিল, এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না, এখানে প্রত্যেকটা কোণ কি না 90 ডিগ্রি না, এটাই হয়ে গেছে। রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলার সমকোণ নয়, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলা সমকোণ। তাহলে বর্গক্ষেত্র থেকে রম্বস আসলো, আমরা এটা বুঝলাম। আবার আয়তক্ষেত্র থেকে সামান্তরিক আসে, ওইটা আমরা দেখে আসছি। তো আমাদের বলা আছে কি এবিসিডি দিয়ে দিলাম আমরা, এ বি সি ডি। রম্বসের কর্ণদ্বয় পরস্পর, এই যে রম্বসের কর্ণ দুইটা কিন্তু কোণগুলা যদি সমকোণ না হয়, কর্ণ দুইটা পরস্পর সমান হয় না। দেখেন এই যে কোণ দুইটা যেহেতু সমকোণ না, এই জন্য কর্ণ দুইটা পরস্পর সমান হয় না। এবিসিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, মনে করুন এই কর্ণদ্বয় পরস্পর এইখানে যে ছেদ করলে, এটা নাম দিলাম আমরা ও। কোণ বি ও সি কোণটা, মানে এই কোণ আমাদের বলছে যে ত্রিভুজ কোণটা বি ও সি, এই যে ত্রিভুজ, খেয়াল করবেন বি ও সি এটা কি ধরনের ত্রিভুজ, এটা দেখেন আমরা আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে দুইটা কর্ণ যেহেতু সমান না রম্বসের, তার মানে এই দুইটা কর্ণই তো পরস্পর অবিন্দু ছেদ করছে, তার মানে এই বাহু সমান কিন্তু এই বাহু হবে না, আবার এই বাহু কিন্তু সমান না। তার মানে তিনটা বাহুই দেখা যাচ্ছে, তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, মানে কোনোটা বাহুর সাথে সমান না বা মিল নেই। তো দ্যাট মিনস এটা কি তিনটা বাহুই অসমান, এরকম ত্রিভুজকে কি বলা হয়, যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান তাদেরকে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ। তার মানে এটা আমরা এমনি আপাত দৃষ্টিতে দেখতে বোঝা যাচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, যার কোনো বাহুর সাথে কোনো বাহু মিল নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর যে বিন্দু ছেদ করবে ও বিন্দু যদি ছেদ করে, তাহলে যে এইটা যে ত্রিভুজ হলো বি ও সি, এটা বিষমবাহু। আবার যদি আমাদের বলতো এ ও বি, এটাও কি এটাও হবে বিষমবাহু। আবার যদি বলতো এ ও ডি, এটাও কি এটাও বিষমবাহু। আবার বলছে ডি ও সি, এটাও কি বিষমবাহু। তার মানে এখানে আমরা কয়টা ত্রিভুজ, একটা দুইটা তিনটা চারটা, যেটা কর্ণদ্বয় পরস্পর ছেদ করার পর যে চারটা ত্রিভুজ উৎপন্ন হলো প্রত্যেকটাই বিষমবাহু, কোনো বাহুর সাথে কোনোটা মিল নেই, তার মানে এরা প্রত্যেকটাই হচ্ছে বিষমবাহু। এখানে একটার কথা উল্লেখ আসছে, পরীক্ষায় এটা না আসে হয়তো দিয়ে দিতে পারতো ডিওসি বা সিওডি, এটা কোন ধরনের ত্রিভুজ, মানে যে এইটুকু, তাহলে এটা কি হতো বিষমবাহু। এটা মনে রাখতে হবে, কোনগুলা সমকোণ না হলে সব কি হয়ে যাবে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ সবাই মোটামুটি বুঝতেছেন। জাকিয়া সুলতানা বলছেন বিষমবাহু ত্রিভুজ। তারপরে আল্লাহ মহান উনি আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 4টি ত্রিভুজ উৎপন্ন হয়। সাবরিনা মমতাজ বা সমকোণী ত্রিভুজ, কেমনে সমকোণী হলো ভাই? আমিনুল ইসলাম বলছেন বিষমবাহু। শাপলা কবির বলছেন যে বিষমবাহু। তো মোটামুটি দেখেন এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার হলে এগুলো আসে, জ্যামিতি থেকে যে ম্যাথগুলো আসে এগুলো কিন্তু প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায়, এগুলো কিন্তু সময় নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই যে এটা আমি করবো না, এটা আপনারা করবেন। কি বলছে যে এবিসিডি রম্বসের এ কোণ যদি 60 ডিগ্রি হয়, ডি কোণ কত ডিগ্রি, একটা রম্বস আমরা অঙ্কন করবো আগের মতোই। আমরা একটা রম্বস যদি ড্র করি, এটা একটা রম্বস হয়ে গেল। হ্যাঁ এবিসিডি, হ্যাঁ এ বি আর একটা কি এবিসিডি সি ডি, এবিসিডি রম্বসের আমাদের বলতেছে এ কোণটা, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোন কোণের মান বের, এই ডি কোণটা কত হবে, এটা দেখে আপনারা পারেন কিনা।
ডি কোনটা, সি কোণ চায় নাই, ই কোণ। তাহলে ডি কোণটা কত হবে দেখি কে পারেন? এ বি সি ডি রম্বসের এ কোণটা 60 ডিগ্রি, ডি কোণটা কত ডিগ্রি, এটি একটু করবেন। যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, মানে তিনটা বাহুর সাথে কোনো বাহুর মিললেই, মানে কারো দৈর্ঘ্যের সাথে কারো দৈর্ঘ্য মিললেই ওইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বাবা, তাসলিম ইসলাম বলছেন 120 ডিগ্রি, আসাদুল ইসলাম 120, তাসফিয়া জাহান পরি বলছেন 120, বিকালের মেয়ে বলছে, শেষ বিকালের মেয়ে বলছেন 120, সুমাইয়া বলছেন 120, জোবাইদা জ্যোতি 120। তার মানে দেখেন আগেরটা বোঝাতে এটা কিন্তু সবাই পারছেন, এটা কিন্তু সবাই পারছেন যে এটা যদি 60 ডিগ্রি হয়, কারণ আমরা জানি যে সামান্তরিক বা রম্বস যাই হোক পরপর দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু এইটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এ আর ডি এরা পরপর আছে না, এ এ যদি 60 ডিগ্রি হয়, এ প্লাস ডি কোণ, এ প্লাস কোণ ডি পরপর কোণ, পরপর যে কোনো দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। দেখেন ম্যাথের ভাষায় যদি করি, এখানে দেখেন এই কোণের মান দেওয়া আছে, আমরা ডি কোণটা বের করবো, তাই তো? তাহলে 180 ডিগ্রি মাইনাস এ কোণ, তাই তো হয় না? এ কোণ মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, সমান হচ্ছে 120 ডিগ্রি। এখন পরীক্ষার হলে এটা না এসে সরাসরি কিন্তু দিতে পারতো যে সি কোণের মান কত, সি কোণের মান কত। আবার বিপরীত কোণগুলা রম্বস বা সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলা পরস্পর সমান, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, অথবা এটা যদি 120 ডিগ্রি হয়, পরপর দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো এই সি প্লাস ডি, ডি প্লাস সি বা সি প্লাস ডি যাই বলেন, এই দুইটা গুণফলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এইটা 120 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, দেখেন 180 ডিগ্রি। এটাও আপনি বের করতে পারবেন, একই সিস্টেম। দেখেন ক্লিয়ার হচ্ছে কিনা? ক্লিয়ার না হলে একটু জানাবেন আমাকে, হ্যাঁ, যে ক্লিয়ার হয় কিনা। এরপর আছে ত্রিভুজের বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে। ত্রিভুজের বর্গকেন্দ্র আগে শিখতে হবে যে বর্গকেন্দ্রটা কি। আমরা একটা ত্রিভুজ যদি ড্র করি, ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটা? এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। নামই যদি দিয়ে দিই এ বি সি, এই যে এগুলো কিন্তু শীর্ষবিন্দু। ত্রিভুজের বর্গকেন্দ্র হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু মনে করেন এটা, বিসি বাহুর মধ্যবিন্দু, আবার এসি বাহুর মধ্যবিন্দু সাপোজ মনে করেন এটা, আবার এবি বাহুর মধ্যবিন্দু সাপোজ মনে করেন এটা। তো এই যে এই শীর্ষবিন্দু থেকে এই বিসি বাহুর মধ্যবিন্দুর উপর আমরা একটা রেখা ড্র করব, সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে এই এসি বাহুর উপর আমরা একটা রেখা ড্র করলাম, আবার এইখান থেকে এই বাহুর উপরে, যাই হোক এইখানে গেল, হ্যাঁ। তো এই যে বিন্দুতে এটা মিলিত হলো তিনটা, এরাই হচ্ছে, এটাকে বলা হয় বর্গকেন্দ্র। এটাকে যদি আমরা ও নাম দেই, তাহলে ওটা হচ্ছে এই ত্রিভুজের বর্গকেন্দ্র। এই বর্গকেন্দ্রটা কি করতেছে যে ত্রিভুজের বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে, এটা কিন্তু একটা মধ্যমা, দেখেন এটা একটা মধ্যমা, কারণ মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত যে রেখা, এটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমাটাকে কোন অনুপাতে? দুই, মানে এটা 2:1 অনুপাতে বিভক্ত করে। কিরকম? মনে করেন এইটা আছে, আমরা যদি কেটে নেই, এটা যদি আমরা নাম দেই এইটাকে যদি এখানে নিয়ে আসি, মনে করেন আমরা এইভাবে কেটে এখানে নিয়ে আসলাম, এই জিনিসটাকে আমরা এখান থেকে বের করে আমরা এখানে নিয়ে গেলাম, এই নাম ছিল এ, এটা ছিল ই। এখন এই যে এনে যে ও বিন্দুটা কোথায়? সাপোজ মনে করুন ও বিন্দুটা ছিল এখানে, ও এই ও বিন্দুটাকে এইটাকে কোন অনুপাতে বিভক্ত করছে? কোন অনুপাতে? এই উপরে কত ভাগ আছে আর নিচে কত ভাগ? উপরে আছে 2 ভাগ, নিচে আছে 1 ভাগ। তার মানে এই যে এইটাকে ও বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করছে। তার মানে কি ও এ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 সেন্টিমিটার, 2 যাই ধরেন, এটা মনে করেন 2। আবার ও ই এইটা হচ্ছে 1 ভাগ, এখানে 2 ভাগ হলে এখানে 1 ভাগ হবে। সেম ভাবে আপনি যদি চিন্তা করেন, দেখেন এই যেটা বি ই দিছিলাম না, তাহলে বি এফ দিই, বি এফ, তাহলে ও বি সমান কত হবে? দেখেন ও বি সমান হবে এই যে এইটুকু 2, এইটুকু 1। আবার সেম ভাবে আপনি যদি করেন যে ই এফ, এই যে সি যদি নাম দিই আমরা, তাহলে এখানে হবে 2, এটুকু হবে 1। তার মানে কি করতেছে যে ত্রিভুজের বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কি ভাগে ভাগ করছে? 2:1 অনুপাতে, মানে একদিকে 2 ভাগ থাকবে, একদিকে 1 ভাগ থাকবে। এটাই হচ্ছে বলা আছে যে 2:1 অনুপাতে এটা বিভক্ত করছে। অনেকে কিন্তু এটা মুখস্থ করছেন এতদিন, যে ত্রিভুজের বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে। এতদিন কিন্তু মুখস্থ করছেন, আজকে কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। টু ইস টু ওয়ান অনুপাতে, হ্যাঁ। এটা যদি দেখেন, হ্যাঁ, প্রথম ধাপের পরীক্ষার্থী যারা একটু টেনশন আছেন,
যে আসলে কি হতে যাচ্ছে, তাই না? কিন্তু সময় কিন্তু পাইছেন। প্রথম দিকে দেখেন বেশিরভাগ স্টুডেন্ট কি করে, প্রথম দিকে সময় নষ্ট করে, এরপরে কি হয় পরীক্ষার ডেট আসলে পাগল হয়ে যায়। তো প্রথম দিকে যদি আপনার সময়টা কাজে লাগাইছেন, যেমন এখন দেখেন প্রথম ধাপের স্টুডেন্টরা যেভাবে পড়তেছে, দ্বিতীয় তৃতীয় ধাপের স্টুডেন্ট কিন্তু ওইভাবে পড়তেছে না, কারণ তারা ভাবতেছে আরেকটু সময় আছে, আরেকটু আমরা অলসভাবে সময় কাটাই, দেখবেন যে দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, তখন আবার আপনাদের প্রিপারেশন হবে না। এই জন্য বলবো যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করেন। কিছুই ছিল না, প্রথম ধাপের সার্কুলার হয়েছে, দেখেন চিন্তা করে দেখেন, প্রথম ধাপের সার্কুলার হয়েছে ফেব্রুয়ারিতে, পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ। তো মাঝখানে কতদিন সময় পাইছেন? প্রতিদিন যদি 3 থেকে 4 ঘন্টা করে পড়তেন, এতদিন কিন্তু বইয়ের কোনো কিছু থাকতো না। আর আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো যদি নিয়মিত দেখতেন, ফ্রি ক্লাসগুলা, তাও কিন্তু আপনার সিলেবাস সব শেষ হয়ে যেত, কিন্তু পড়ার নাই। সমস্যা হচ্ছে আপনারা কিন্তু পড়েন নাই। এখন কিন্তু সবাই কিন্তু ভাবতেছেন যে পরীক্ষা চলে আসলো, ইস আর যদি কয়টা দিন সময় পেতাম। মেঘজামান খান বলছেন উনি পড়াশোনা করছেন, যাক আলহামদুলিল্লাহ। পড়াশোনা করা তো ভালো। এটা আমরা চলে গেলাম পরের অঙ্কে। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ, আমরা বৃত্ততে চলে আসলাম। তো বৃত্ত নিয়ে একটু আগে বেসিক দিব, তারপরে বৃত্তর যে প্রশ্নগুলো আছে সবগুলো আমরা সমাধান করব। বৃত্তর একটু বেসিক দরকার আছে। হ্যাঁ, নোটিফিকেশন আসে না, নোটিফিকেশন কেন আসে না আমি বলি। যে যারা পেজে যে অ্যাক্টিভিটি কম, বা পেজে ঠিকমতো শেয়ার লাইক কমেন্ট না করলে নোটিফিকেশন অনেক সময় তাদের কাছে যায় না, মানে এদেরকে ফেসবুক ধরে নেয়, এরা ইনঅ্যাক্টিভ মেম্বার, এদের কাছে নোটিফিকেশন গেলেও যা না গেলেও তাই, এটা এরা ভাবে। এই জন্য কিন্তু এরা নোটিফিকেশন পাঠায় না, এটা কিন্তু ফেসবুকের কাছে, এটা কিন্তু আমাদের কোনো কাজ না যে আমরা অমুকটা নোটিফিকেশন পাঠাইলাম অমুকটা পাঠাইলাম না, ব্যাপারটা আমাদের হাতে না। এটা সরাসরি ফেসবুক যারা নিয়ন্ত্রণ করতেছে, বা ফেসবুকটা অফিসিয়াল ভাবে যে কাজ করতেছে, ওইখান থেকে নোটিফিকেশন গুলো ওরা পাঠায়। হ্যাঁ, মোটামুটি ওদের ওইখানে কিন্তু বলাই আছে যে মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে, যারা প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের কাছে কিন্তু নর্মালি নোটিফিকেশন গুলো যায় বেশি বেশি, আর যারা করেন না তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যায় না। এটা দেখেন আমরা বৃত্তর একটু বেসিকটা নিয়ে আসে, এগুলো প্রশ্ন আমরা প্রশ্ন দেখে উত্তর বলতে পারবো, জাস্ট মানে 2 মিনিট একটু বেসিক দেওয়ার চেষ্টা করব। এই যে যে ঘুরে আসলাম না বৃত্তর, মানে এই যে এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত ঘুরে এসে আবার যে জয়েন করলাম, এই পর্যন্ত এই যে যে এখান থেকে একবার ঘুরে যে পর্যন্ত আমরা চলে গেলাম, একবার ঘুরে এই পর্যন্ত যে চলে গেলাম, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি। মানে একটা চাকা মনে করেন, গাড়ির চাকা যদি মনে করেন, এটাকে যদি এখানে যদি কেটে দিই, তাহলে দেখেন যে দূরত্বটা কত হবে। মনে করেন যে এইটুকু দূরত্ব হলো, কেটে দেওয়ার পরে আরো বেশি হবে দূরত্ব। মনে করেন এটাকে সোজা যদি করি, একটা গাড়ির চাকাকে কেটে যদি সোজা করি, মনে করেন দূরত্ব হলো এইটা। এখন এটাকে কিন্তু আমরা বাঁকা করে, মানে গোলাকারে নিয়ে, এইভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আমরা কিন্তু একটা চাকা তৈরি করছি, মানে এটাকেই এভাবে ঘুরিয়ে নিছি, এটাকে এইভাবে আইনা বাঁকাইছি। এই যে এটা বৃত্তের পরিধি বলা হয়, এই সম্পূর্ণ যে দূরত্বটাকে, মনে করেন এইখান থেকে শুরু করে আবার ঘুরে এখানে আসলো, এই টোটাল দূরত্বটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই বৃত্তের পরিধি যেটা, এটা হচ্ছে 2πr। বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এইটা। আর মাঝখানে যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরে, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব, পরিধি পর্যন্ত, এটা পরিধি বলছি না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলা আপনি রেখা ড্র করবেন, যাই ড্র করেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেমন এইখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, এইখান থেকে এই পর্যন্ত এটাও ব্যাসার্ধ, এটাকে বলা হয় ব্যাসার্ধ, এটাকে বলা হয় ব্যাসার্ধ, আবার আরো টান এটাকেও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি স্পর্শ করে, এটা ব্যাসার্ধ হয়ে যাবে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি স্পর্শ করে, এটা হয়ে যাবে ব্যাসার্ধ। আমরা যদি আরেকটু যদি দেখাই, আরো কিছু জিনিস একটু দেখিয়ে যাই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এটা তো বৃত্তের কেন্দ্র। এখন এই যে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি স্পর্শ করে, এখান থেকে এই পর্যন্ত স্পর্শ করলে, এটাকে বলা হয় জ্যা। এই যে এইভাবে, এটাও জ্যা, এটাও জ্যা, এইটাও জ্যা। হ্যাঁ, কিন্তু কেন্দ্র দিয়ে যখন গেল, এইটাও জ্যা। কেন্দ্র দিয়ে যখন যাবে, এটা জ্যা, কিন্তু এটার আরেকটা নাম আছে ব্যাস। এটা জ্যা, ব্যাস অথবা জ্যা। হ্যাঁ, কিন্তু দেখেন শুধু কেন্দ্র দিয়ে গেলেই একমাত্র
কি হতে পারবে, যেটা ব্যাস হয়ে যাবে। এটার নাম কিন্তু দুইটা, এই যে কেন্দ্র দিয়ে এটাকে নাম দিলাম আমরা এ বি, আর কেন্দ্রটাকে নাম দিলাম ও কেন্দ্র। হ্যাঁ, এই বিটাকে কি বলা হবে, ব্যাস প্লাস জ্যা, ব্যাস প্লাস জ্যা। কারণ এটা স্পেশাল, যখন কেন্দ্র দিয়ে যাচ্ছে তখন এটার স্পেশাল একটা নাম আছে, এই নামটা হচ্ছে ব্যাস। কেন্দ্র দিয়ে গেলে এটার স্পেশাল একটা নাম আছে, এটার নাম হচ্ছে ব্যাস, কিন্তু এটা এক প্রকার জ্যা, এটা এক প্রকার জ্যা, এটাকে আপনি জ্যা বলতে পারেন। কারণ আমরা জ্যার ক্ষেত্রে কি বলছিলাম, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পর্শ করলে এটাকে কি বলা হবে, জ্যা বলা হবে। ওই দৃষ্টিতে এটা কিন্তু একটা জ্যা। কিন্তু যখনই একটা জ্যা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, যখনই একটা জ্যা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এর স্পেশাল আরেকটা নাম হয়ে যাচ্ছে। স্পেশাল নামটা কি, ব্যাস হয়ে যাচ্ছে। এখন বৃত্তের সবচেয়ে বড় জ্যা বলা হয় কোনটাকে, এই যে কেন্দ্র দিয়ে যেটা যায়, কেন্দ্র দিয়ে যেটা যায় এটাকে বলা হয় বৃত্তের সবচেয়ে বড় জ্যা। তো এই জ্যা আরেকটা নাম কি বলছিলাম, স্পেশাল নাম হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা, ব্যাসকে বলা হয় বৃত্তের সবচেয়ে বড় জ্যা, ব্যাসকে বলা হয় বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। এখন আমরা বলতে পারি না, যে একটা আমরা কিন্তু পড়ছিলাম যে প্রত্যেক ব্যাসই জ্যা, কিন্তু প্রত্যেক জ্যা ব্যাস নয়। প্রত্যেক ব্যাস যেটা দেখেন, ব্যাসের অপর নাম জ্যা, কিন্তু জ্যা এর অপর নাম কিন্তু ব্যাস না, জ্যা এর অপর নাম প্রত্যেকটা দুই একটা। যেমন কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা যায় এটাকে আপনি ব্যাস বলতে পারবেন। অন্য যে জ্যাগুলো আছে, এইটা একটা জ্যা, এইটা একটা জ্যা, আবার এইদিকে এটা একটা জ্যা অঙ্কন করছি, এখান থেকে এইটা একটা জ্যা অঙ্কন করছি, আরো অঙ্কন, এইটা একটা জ্যা, এরা কিন্তু কেন্দ্র দিয়ে যায় নাই, তো এটা কখনো ব্যাস হতে পারবে না, এরা হচ্ছে সবসময় জ্যা। তো জ্যা ব্যাস, জ্যা এবং ব্যাসের মধ্যে পার্থক্যটা বুঝছেন হয়তো, যে জ্যা কোনগুলোকে বলবো, ব্যাস কোনগুলোকে বলবো। যদি কেন্দ্র দিয়ে যায় স্পেশাল কেস, এটাকে বলা হবে ব্যাস, আর বাকি সকল ক্ষেত্রে হচ্ছে জ্যা, এটা মনে রাখবেন। এখন আসেন জ্যা আর ব্যাসার্ধের, ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য। ব্যাস আরেকদিকে হচ্ছে ব্যাসার্ধ। কি হচ্ছে, জ্যা বলতাম কোনটা, কেন্দ্র দিয়ে যেটা, কেন্দ্র দিয়ে যেটা যাবে এটা হচ্ছে জ্যা। দেখেন কেন্দ্র দিয়ে যা যাবে এটাই হচ্ছে জ্যা বা ব্যাস, কেন্দ্র দিয়ে গেলে এটা হচ্ছে ব্যাস। এখন কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে মনে করেন এখানে আমরা কেটে দিলাম, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব, এই দূরত্বটাকে এটা কি বলছিলাম, ব্যাসার্ধ বলছিলাম। যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আবার এইদিকে দেখেন, এটা কেন্দ্র থেকে এটা একটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এই সম্পূর্ণটা মিলে দেখেন, সম্পূর্ণটা মিলে হচ্ছে ব্যাস, কিন্তু এই ব্যাসের অর্ধেক যদি নেয় এটা একটা ব্যাসার্ধ, আবার এইদিকে এই অর্ধেক নিলে আরেকটা ব্যাসার্ধ। তার মানে আমরা কি পাচ্ছি, একটা ব্যাসকে ভেঙে দুইটা ব্যাসার্ধ পাচ্ছি, তাই বোঝা যাচ্ছে না? কারণ এটাও কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, তার মানে একটা ব্যাস ভেঙে দুইটা কি পাওয়া যাচ্ছে, ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ কি হচ্ছে, ব্যাসার্ধটা কি হচ্ছে, ব্যাসার্ধটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আর ব্যাসটা কি, এই টোটালটা কিন্তু ব্যাসার্ধ। তার মানে এই যে আমরা ব্যাসার্ধ পাবো, ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি, কাকে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। কেন দেখেন তো, ব্যাসকে 2 দ্বারা, এখানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত টোটালটা ছিল ব্যাস, এইখানে একটা ব্যাসার্ধ আছে, এইদিকেও একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস, দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস। অথবা আমরা বলতে পারি ব্যাস ইকুয়াল ওই যে 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাস ইকুয়াল 2 ইন্টু ব্যাসার্ধ। তার মানে আমরা কি করতে পারি, যখন ব্যাস দেওয়া থাকবো, যদি আমাদের কোনো সময় যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাস বের করতে হয়, তখন ব্যাসার্ধটাকে 2 দ্বারা গুণ করলে কি পেয়ে যাব, ব্যাসার্ধটাকে 2 দ্বারা গুণ করলে ব্যাস পেয়ে যাব। কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের কাজে লাগবে অঙ্কের জন্য কি, ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধটাকে অঙ্কের ক্ষেত্রে আর দ্বারা প্রকাশ করা হয় জ্যামিতির ক্ষেত্রে। তো আমাদের লাগবে কি, ব্যাসার্ধ লাগবে, তো আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। কেন পাবো এটা তো বুঝতেছেন, কারণ ব্যাস হচ্ছে দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক। এইটা ক্লিয়ার কিনা বলেন, হ্যাঁ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার করতে হবে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এটা সবাই জানে, কিন্তু সমস্যা যে এইভাবে বুঝতে হবে যে আসলে ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা, কেন একটা আর একটা দ্বিগুণ হচ্ছে, ওই জিনিসটা আমি বুঝিয়ে গেলাম। এরপর আমরা আরেকটা জিনিস বুঝাবো, মোটামুটি যে জিনিসগুলা লাগে আমাদের, এটা একটা বৃত্ত আমরা ড্র করলাম, মনে করেন একটা চাপ নিলাম এখান থেকে এই পর্যন্ত, মানে বৃত্তের পরিধি থেকে যে কোনো পরিমাণ অংশ কেটে নিলে এটাকে বলা বৃত্তের চাপ। মনে করেন এখান থেকে একটা চাপ নিলাম, এখান থেকে আমরা কেন্দ্রের মধ্যে একটা কোণ অঙ্কন করব, এটা একটা কেন্দ্রের মধ্যে কোণ অঙ্কন করলাম, মনে করেন অকোণ, এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ।
মনে রাখা কিন্তু সহজ, কেন্দ্রের সাথে যে কোণ এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এই সম্পন্নটাকে আমরা কি বলছিলাম, পরিধি। এখান থেকে সেম ভাবে আমরা পরিধির মধ্যে একটা কোণ অঙ্কন করব। দেখেন এই কোণটা কি, এটা ও দিয়েছিলাম, এই কোণটার নাম যদি আমরা এ কোণ দিই, এটা কিন্তু পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলা হয় অনেক সময়, বৃত্তস্থ কোণ। এই যে এখানে একটা আছে, বোঝার অনেক জিনিস আছে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই কেন্দ্রের সাথে যেটা কেন্দ্রস্থ কোণ, আর এই যে পরিধি, এটা সম্পূর্ণটাকে পরিধি বলছিলাম আমরা, বৃত্তের পরিধিটাকে বলা হয় কি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তের সাথে বলা হয় অনেক সময়, এটাকে অনেক সময় বৃত্তস্থ কোণ বলা হয়। এই কোণটাকে অনেক সময় বলা হয় পরিধিস্থ কোণ, অনেক সময় বৃত্তস্থ কোণ বলা থাকতে পারে। তো নরমালি কাহিনী হচ্ছে কি, এই যে এই কেন্দ্র যে কোণটা হবে, এই কোণটার মান যা হবে এইটার অর্ধেক হবে এই পরিধিস্থ কোণ, মানে বৃত্তের সাথে বা বৃত্তস্থ কোণ। মানে কেন্দ্র হচ্ছে মাঝখানেরটার অর্ধেক হবে উপরেরটার কোণ, মানে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে এইটা, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। অথবা আপনি উল্টো ভাবে বলতে পারেন যে বৃত্তস্থ যে কোণটা বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যেমন এখানে অঙ্ক বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমরা একটু পরে আসতেছি, আগে আমরা এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে মনে করেন যে আমরা ও কোণটার মান যদি মনে করেন যে দিলাম যে ও কোণের মান 120 ডিগ্রি, কোনটা এই ও কোণের মান যদি 120 ডিগ্রি হয়, এ কোণের মানটা হয়ে যাবে এটার অর্ধেক, এ কোণের মানটা হয়ে যাবে 60 ডিগ্রি। এ কোণের মানটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে দেখেন 60টা হচ্ছে কি, এটা কেন্দ্রস্থ কোণ, না কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। অথবা আপনি উল্টোভাবে বলতে পারেন এটা হচ্ছে কি বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা গেল। আবার আরেকটা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ বলতে বোঝায় একটা বৃত্তের অর্ধেক অংশ যদি কেটে নেই, আমরা বৃত্তটার অর্ধেক, এটা কেন্দ্র না, এটা কেন্দ্র বরাবর অর্ধেক অংশ যদি আমরা কেটে নিলাম, সাপোজ মনে করেন এইটাই একটা বৃত্ত আমরা ড্র করলাম, এটা যদি কেন্দ্র থাকে এইভাবে আমরা গেল, এটা অর্ধেক বৃত্ত কেটে নিলাম, এই অর্ধবৃত্তস্থ কোণ এই যেটা আপনি যেভাবে ড্র করেন এটা, অথবা এইভাবে ড্র করতে পারেন, সরি এই যে এখানে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এটা এটা এটা, এরা সবসময় 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ, যেমন এটাই আমাদের একটা বৃত্ত ছিল, এটা অর্ধবৃত্তস্থ কোণ যদি একটা অঙ্কন করি, মানে কেন্দ্রের মধ্যে দিয়ে এরকম আমরা মনে করেন এটা অঙ্কন করলাম, দেখে কিন্তু মনে হচ্ছে না এখানে 90 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রি। সেম ভাবে এইভাবে যদি অঙ্কন করি, দেখেন অনেকেই হয়ে গেল, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। অথবা এইভাবে যদি অঙ্কন করেন এটাও কিন্তু 90 ডিগ্রি, এখান থেকে মানে এই মাথার মতো যতগুলো কোণ উৎপন্ন করবেন এটা সবসময় 90 ডিগ্রি হবে। তার মানে অর্ধবৃত্তস্থ কোণগুলো কি হয়ে যাবে, সবসময় 90 ডিগ্রি। পরের প্রশ্নগুলো আমরা সমাধান করব, এখন কিন্তু আপনারা নিজেরা সমাধান করতে পারবেন। বলছে 28 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত সেন্টিমিটার। আমরা একটু আগে বলছিলাম যে পরিধি কি, পরিধি নির্ণয়ের সূত্র ছিল কত, 2 পাই আর। এটা হচ্ছে পরিধি নির্ণয়ের সূত্র, পরিধি নির্ণয়ের সূত্র। এখানে 2 পাই, পাই এর মান কত, 22/7। নরমালি পাই এর মান ধরা হয় 22/7, তো পাই এর পরিবর্তে এটা বসালাম। আর আর মানে কত, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আরটাই হচ্ছে ব্যাসার্ধ। আমাদের কিন্তু ব্যাস যদি দেওয়া থাকতো তাহলে আমাদের ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে। ব্যাস দেওয়া থাকলে ব্যাসটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ হচ্ছে 28। তো আপনি কাটাকাটি করেন, 4 7 28। এখন যদি গুণ করেন 22 দুগুণে 44, 44কে 4 দ্বারা গুণ করলে শেষ হচ্ছে 6 6 6, একটা আছে 4 4 16, 176 অ্যান্সার। এগুলো দেখেন বৃত্তের অঙ্ক, যেহেতু আমরা বেসিকটা বুঝে ফেলছি, এখন কিন্তু বৃত্তের অঙ্ক দেখেন প্রত্যেকটা অঙ্ক আপনি নিজে থেকে করতে পারবেন, আমার করতে হবে না। এরপর বলছে কোন বস্তু কোন পাই ব্যাসার্ধ বৃত্তাকার পথে অর্ধেক ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব, এই যে এটা বুঝতে হবে। পাই ব্যাসার্ধ বৃত্তকোণার পথ, বৃত্তাকার পথ অর্ধেক ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখেন এই সম্পূর্ণটার দূরত্ব কত, মানে পরিধিটা কত, এই পরিধিটা, এই দূরত্ব মানে পরিধি, হ্যাঁ এই সম্পূর্ণটার পরিধি কত আমরা দেখছিলাম 2 পাই আর, হ্যাঁ 2 পাই আর, এটা আর হবে, হ্যাঁ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ অর্ধেক ঘুরে আসলে, হ্যাঁ। তো তাহলে এই সম্পূর্ণটার পরিধি কত ছিল, 2, মানে দেখেন এখন যদি অর্ধেক ঘুরে আসে, সম্পূর্ণটার পরিধি, এই সম্পূর্ণটার দূরত্ব ছিল 2 পাই আর। এখন একটা জিনিস এইখান থেকে কেন্দ্র করে মনে করেন এইখান থেকে শুরু করে এইখানে এই অর্ধেক ঘুরে আসছে, তাই না। অর্ধেক ঘুরে আসলে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, যদি সম্পূর্ণ ঘুরে তাহলে 2 পাই আর, যদি অর্ধেক ঘুরে তাহলে এটা হবে কি, শুধু এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, অর্ধেক ঘুরছে। সম্পূর্ণ ঘুরলে যেহেতু এই এতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে অর্ধেক ঘুরলে কতটুকু, 2 কেটে দেন, তাহলে কিন্তু পাই আর। এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার।
যে অর্ধেক ঘুরে আসলে কিন্তু পাই আর হবে। দেখেন একটু কিন্তু পরীক্ষার হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হতে পারে, দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়তো বা তাহলে দেখেন কবে হয়ে যায়, আসলে এগুলো নিয়ে কমেন্ট করা ঠিক না। হ্যাঁ, কারণ পরীক্ষা কবে হবে পড়তে থাকেন, শুধু পরীক্ষা কবে হবে কবে হবে এই চিন্তা করে পড়াশোনা করে না বৃত্তে। এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি, এটাকে কি বলে বলেন, এটা আপনারা বলবেন, আমি আর করে দেবো না, এগুলো আমি বেসিক আলোচনা করছি এই জন্যই। এই বৃত্তের কি বলছে কেন্দ্র, কেন্দ্র কোনটা, ও এই কেন্দ্র থেকে পরিধি কোণ, এই সম্পূর্ণটা পরিধি পর্যন্ত দূরত্ব, এটার নাম কি বলেন, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি বলা হয়? নির্লিজম বলছেন একজন টাইম ম্যাথ কি আগে করব নাকি পরে করব? আগে পরে না, যে ম্যাথগুলোর প্রশ্ন থেকে উত্তর বলে দিতে পারবেন এগুলো আগে করে ফেলবেন। যে ম্যাথগুলোর উত্তর আপনি প্রশ্ন দেখে বলতে পারবেন ওগুলো আগে অ্যান্সার দিবেন। হ্যাঁ, পেইড বেসে এখনো ভর্তি হতে পারবেন না, আমি বলতেছি পেইড বেসের ক্লাস কিন্তু আজকে আপনার ইংলিশ ক্লাস আছে 7:30 থেকে, এই জন্যই কিন্তু এই ক্লাসটা আমি আগে নিয়ে নিলাম। 7:30 থেকে পেইড বেসের ইংলিশ ক্লাস আজকে দ্বিতীয় ক্লাস হবে। হ্যাঁ, একটা ক্লাস আছে ওইটা রেকর্ড আছে। তো পেইড বেসে চাইলে আপনি এখনো ভর্তি হতে পারেন, কারণ এই সুযোগটা রাখা হয়েছে, কারণ অনেকেই রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু অনেক হয়ে গেছে 2000+, পেইড বেসের স্টুডেন্ট কিন্তু 2000+, এমনি এমনি কিন্তু ভর্তি হয় নাই। হ্যাঁ, 2000+, আপনি চাইলে আপনি ভর্তি হতে পারেন। পেইড বেসের ক্লাসগুলো দেখা গেলো আজকে ইংলিশ ক্লাস আছে, গতকাল এর আগের দিন হচ্ছে আপনার বাংলা ক্লাস হয়ে গেছে, এরপরে হয়তো ম্যাথ ক্লাস দিব। তো পেইড বেসে দেখা গেলো ভর্তি হলে আপনি কিন্তু ম্যাথটাকে, আমরা ফ্রি ক্লাসও থাকবে, এমন না যে ফ্রি ক্লাস আমরা বন্ধ করে দিচ্ছি, ফ্রি ক্লাস কিন্তু দেখা যাচ্ছে হচ্ছেই, কিন্তু পেইড বেসের বিষয়টা হচ্ছে যে সবাই একটাই থাকে, 3টা ক্লাসের পর পর একটা করে পরীক্ষা হয়ে যায়, তারপরে হচ্ছে যে আপনার পড়াশোনা একটা আগ্রহ থাকে যে আমি টাকা দিয়ে পড়তেছি। এখানে মন্ডলী ক্লাস করেন, মন্ডলী করেন না, ফ্রি যেহেতু, কিন্তু ওইখানে কিন্তু আপনার এটা মনে হবে না, ওইখানে কিন্তু আপনার নিজেরই করতে ইচ্ছা করবে, ক্লাস করতে ইচ্ছা করবে। আর ওইখানে যারা আছে মোটামুটি সবাই অ্যাক্টিভ দেখলাম, সবাই পড়াশোনা করে, এই জন্য বলবো যে 7:30 থেকে আজকে ইংরেজি ক্লাস আছে, অবশ্যই সবাই জয়েন হবেন। 2000+ কিন্তু অলরেডি ভর্তি হয়েছে, আপনি চাইলে ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময় ভর্তি হতে পারবেন। 1250 টাকা ভর্তি ফি। হ্যাঁ, সাথে কিন্তু নিবন্ধন বইটাও ফ্রি পাচ্ছেন, তার মানে আহামরি কিছু না। এতগুলা 40টা পরীক্ষা দিবেন, দেন হচ্ছে আপনি ক্লাস করবেন 90+ ক্লাস করবেন, এটা তো বুঝতেছেন যে কতটা উপকার হবেন, যেটা পরে মানে ক্লাস করে উপকৃত হবেন কিনা, অবশ্যই তো উপকৃত হবেন। এখানে কিন্তু রেগুলার মেনটেন করে ক্লাসগুলো নেওয়া হবে, আর অবশ্যই তো স্পেশাল কিছু থাকবে পেইড বেসের জন্য। হ্যাঁ, অনেকেরই পরীক্ষা, অনেকে টেনশন আছে, তার মানে এটাকে কি বলা হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই জন্য আমি কিন্তু এগুলো কিন্তু দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত, বৃত্তের আয়তনের অনুপাত, এই দেখেন এই যে এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষা হলে এগুলো কিন্তু প্রাইমারিতে আসে বেশি, যে ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে, ব্যাসার্ধের অনুপাত থেকে আয়তনের অনুপাত, ব্যাসার্ধ থেকে আয়তনের অনুপাত যদি বের করতে বলে, জাস্ট যা ব্যাসার্ধ দেওয়া থাকবে এটাকে স্কয়ার করে দেবেন। ব্যাসার্ধ ব্যাসার্ধের অনুপাতকে বর্গ করে দিবে, মানে সরি স্কয়ার করে দিলেই, বর্গ করে দিলেই এই যে 9:4। এগুলা কিন্তু আপনার ডিটেলস করার দরকার নেই, ডিটেলস করলে করা যায় কিন্তু সময় লাগবে 2-3 মিনিট, ওটা দরকার আছে। ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, আয়তন অনুপাত বের করতে বলছে, জাস্ট এই দুইটাকে স্কয়ার করে দেন, খাতা কলম কোনো কিছু দরকার নেই, জাস্ট 3 স্কয়ার 4 স্কয়ার, 3 স্কয়ার করলে কত 9, 4 স্কয়ার করলে 2 স্কয়ার করলে কত 4, তার মানে আয়তনের অনুপাত হবে 9:4। ওকে, এরপর আছে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে। দেখেন এটা কিন্তু আমি একটু আগে বুঝিয়ে আসছি, এটা আমি চিত্র আঁকেই দেবো, আপনারা অ্যান্সার করবেন। এটা কেন্দ্র, হ্যাঁ, বলছে কেন্দ্রস্থ কোণ, এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বলতেছে 120 ডিগ্রি। আমাদের বলতেছে যে এই যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ অনেক সময় নাম থাকে এটার মান কত, এই কোণটার মান কত, এটা বলছে, দেখি আপনারা পারেন কিনা। এটা 120 ডিগ্রি দেওয়া আছে, এটা কত ডিগ্রি হবে? ডালিয়া আবেদ বলছেন যে 60 ডিগ্রি। রোল নম্বর যারা পান না এটার জন্য ফোন দিতে হবে না, রোল নম্বর আপনাকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের এখান থেকে আপনাকে ফোন দিয়ে রোল নম্বর জানিয়ে দেওয়া হবে, সো রোল নম্বরের জন্য ফোন দিবেন না। রুবিনা বলছেন 60 ডিগ্রি, জব অ্যানালাইসিস বলছেন 50 ডিগ্রি, সোমাইয়া মারজান সোমা বলছেন যে 60 ডিগ্রি, সরি
সবাই 60 ডিগ্রি বলতেছেন, তার মানে এটাকে বুঝছেন, কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটার অর্ধেক হয়ে যাবে এটা, তার মানে এটা 120 ডিগ্রি হলে এটা হবে 60, আবার এটা 60 হলে এটা হবে 120 ডিগ্রি। তার মানে এই ধরনের অঙ্ক এখন কিন্তু ঘুরে ফিরে আসবে। এখানে ভাই দেওয়া থাকলো যে এটা দেওয়া থাকলো না, এটা দেওয়া থাকলো না, এটাও দেওয়া থাকলো না, এখানে সরাসরি এই কোণের মান দেওয়া আছে। সাপোজ মনে করেন যে এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, আমাদের বললো এই কোণটার মান কত ডিগ্রি হবে, তখন আপনি পারবেন না। এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে, দুইটার মান কত ডিগ্রি বলেন, এটার দ্বিগুণ হয়ে যাবে এটা, এটা যা থাকবে এটার দ্বিগুণ হয়ে যাবে এটা, এগুলো কিন্তু আপনি পারবেন। 77টা একই নিয়মের অঙ্ক, একটু চেঞ্জ হয়ে আসছে দেখেন, যে বৃত্তের কেন্দ্র ও হবে এটা, হ্যাঁ এটা ও কেন্দ্র হবে, বৃত্তের কেন্দ্র ও এপিবি তিনটি পরিদৃষ্ট বিন্দু এবং এপিবি 90 ডিগ্রি হলে কোণ এ ও বি কত। দেখেন একটা আমরা যদি আগের মতো যদি একটা বৃত্ত আমরা যদি ড্র করে ফেলি, আগের মতো আমরা একটা বৃত্ত, এটা কেন্দ্র দিলাম ও, এটা ও কেন্দ্র, তো আমাদের এখান থেকে আমরা যদি একটা আগের মতো যদি একটু ড্র করি, দেখেন ঠিক আছে, এটা ড্র করলাম, তো আমাদের বলছে এপিবি, এ এটা পি এটা বি, দেখেন ড্র করার পর আপনার কিন্তু সহজ লাগবে, এপিবি এইটার নাম এই কোণের নাম মান দেওয়া আছে 90 ডিগ্রি, আমাদের বলতেছে এই ও কোণটার মান কত, কোণ এ ও বি সমান কত, তার মানে এই ও কোণের মান চাইছি, এটার মান কত হবে বলেন তো। দেখেন এটা কিন্তু আপনার সরাসরি বলে নাই কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ, বাট এরা কি ম্যাথের ভাষায় বলে দিচ্ছে যে এ পি বি, পি কোণটার মান 90 ডিগ্রি হলে ও কোণটার মান কত ডিগ্রি হবে বলেন। কে বলছেন? রূপা মালাকার বলছেন 180 ডিগ্রি, তার আগে বলছেন জোনায়েদ হাসান বলছেন 180 ডিগ্রি, তার মানে সবাই কিন্তু বুঝতেছেন। মাইনুল এস আলম বলছেন যে 180 ডিগ্রি, আকি আক্তার বলছেন 180 ডিগ্রি। হ্যাঁ জব মেট যে কোনো চাকরির জন্য, নট অনলি নিবন্ধন, নট অনলি প্রাইমারি, যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখবেন এই বইয়ের জব মেথের বাইরে কোনো কিছু আসবে না। 180 ডিগ্রি, কারণ এইটার দ্বিগুণ হচ্ছে কেন্দ্রেরটা, এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে উপরেরটা যদি 90 ডিগ্রি হয় এটা কিন্তু 180 ডিগ্রি। এরপর আছে একটা বৃত্তের ব্যাসার্ধ হলে তার ক্ষেত্রফল কত, দেখেন তো বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয় ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। দেখেন বৃত্তের ব্যাসার্ধ আর এর পরিবর্তে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ এ হলে তার ক্ষেত্রফল কত, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, আর এর পরিবর্তে দেখেন এখানে আমরা ধরে নিছি কি ব্যাসার্ধ হচ্ছে আর, কিন্তু এরা বলে দিছে ব্যাসার্ধ হবে এ, তাহলে ব্যাসার্ধটা হয়ে যাবে কি পাই ইন্টু এ, আর এর পরিবর্তে এ বসিয়ে দেন, তার মানে পাই স্কয়ার, এই যে পাই এ স্কয়ার, এটাই কিন্তু বৃত্তের ক্ষেত্রফল, এগুলো কিন্তু আসছে, এটা প্রাইমারিতে আসছে। হ্যাঁ পরবর্তীটা যদি চলে যাই আমরা, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির পরিমাণ কত। বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমরা দেখি যে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা থাকবে এটি হবে বৃত্তস্থ চতুর্ভুজ, তো আমরা একটা চতুর্ভুজ যদি আমরা ড্র করে ফেলি, সাপোজ মনে করেন এইভাবে ড্র করি বা যেভাবেই আমরা ড্র করি, এই যে এটি একটা চতুর্ভুজ, মানে বৃত্তের প্রত্যেকটা এটা স্পর্শ করবে, তো বলছে একটি কোণ সাপোজ এই কোণটা 70 ডিগ্রি হলে এই কোণটা যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তার মানে এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে 70, এ যেহেতু এটা যদি এ বি সি ডি, দেখেন এ আর সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, আবার বি আর ডি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, বি আর ডি কোণের, তার মানে এটা যদি 70 ডিগ্রি হয় সি কোণ কত হবে, তাহলে দেখেন তো যেহেতু এ প্লাস সি কোণ এ প্লাস কোণ সি 180 ডিগ্রি, তাহলে আমাদের বলতেছে যে এ কোণটা যদি সি কোণের মানটা আমাদের বের করতে বলছে, এ কোণের মান কত ডিগ্রি 70 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 70 মাইনাস করে দেয় 110 ডিগ্রি, এটা হবে 110 ডিগ্রি। এখন যদি বলতো বি কোণটা কত ডিগ্রি, তাহলে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে 110, তাহলে এটা কত হবে দেখেন তো, এটা হবে কত ডিগ্রি, এইখান থেকে পরপর দুইটা কোণের যোগফল আবার কত ডিগ্রি হয়, এটাও কিন্তু 70 ডিগ্রি হয়ে যাবে, আবার এটা যদি 70 ডিগ্রি হয় এটা হয়ে যাবে আবার 110 ডিগ্রি, এভাবে আপনি চাইলে নির্ণয় করতে পারেন। জাস্ট এটা মনে রাখেন যে বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি।
এরপর আছে একটি বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে বৃত্তকলা কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তকলার ক্ষেত্রফল কত। এই যে বৃত্তকলার ক্ষেত্রফলের এই অঙ্কগুলো নর্মালি কিন্তু খুব কম আসে পরীক্ষায়, আমারই কিন্তু এই অঙ্কগুলো যে পরীক্ষায় আসবে ব্যাপারটা এরকম না, কিন্তু দেখা গেল হঠাৎ মঠাৎ চলে আসে। এই জন্য এটা এই ধরনের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কয়ার, θ/360 ইন্টু পাই আর স্কয়ার। এটা এইখানে মান বসিয়ে দিলে এটার অ্যান্সারটা চলে আসবো। যেখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল, অনেকে মনে করেন যে বৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল আলাদা, তো θ/360 ইন্টু পাই আর স্কয়ার এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে এই ধরনের অঙ্ক আপনি কিন্তু করতে পারবেন, যে থিটাটার মান কত, তারপরে কিসের মানের কথা বলছে আপনার, যে পাই আর এর মানটা কত, এটা জাস্ট বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে যদি আপনি মান বসান যে থিটার মান 75 ডিগ্রি, নিচে হচ্ছে 360 ইন্টু পাই এর মান আপনি বসিয়ে দিতে পারেন 22/7 ইন্টু আর এর মান কত, এই যে ব্যাসার্ধ 14 স্কয়ার, তার মানে 14 ইন্টু 14, এটা কাটাকাটি করেন 7 দুগুণে 14, এভাবে আপনি কাটাকাটি করলে এটার অ্যান্সার কিন্তু চলে আসবে। এটার অ্যান্সারটা এরপর বলেন, আমরা আরো কিছু অঙ্ক একটু দ্রুত শেষ করে দিই, যেহেতু হাতে সময় কম, দ্রুত যদি শেষ করি, যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়। দেখেন দুইটা নির্দিষ্ট বিন্দু আমরা নিলাম, এটা একটা বিন্দু, এটা। তো প্রথমে আমরা একটা বৃত্ত ড্র করলাম, মনে করেন এইভাবে একটা বৃত্ত আমরা আঁকাইলাম। যাই হোক, এটা কিন্তু বৃত্ত হয় নাই, সরি, আবার অনেকে বলবেন যে ভাই এত বৃত্তই ড্র করতে পারে না। এই যে এটা একটা বৃত্ত মনে করেন, আচ্ছা যাই হোক, এটা দিলাম দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, এই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেতে হবে যে বৃত্তগুলো আমরা ড্র করব। এরপর আমরা সাইডে এইভাবে ড্র করতে পারি না, যে এই যে এইভাবে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চাইলে আপনি অসংখ্য বৃত্ত কিন্তু ড্র করতে পারেন, যে এই দুইটা নির্দিষ্ট মেইন কথা হচ্ছে যে এই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমাদের যেতে হবে, মানে এই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যেতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো আমরা একটা জিনিস বুঝতেছি যে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আপনি চাইলে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, একটা না, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। কিভাবে আঁকা যায় এটা দেখিয়ে দিলাম। 82 বৃত্তের বৃহত্তম জ্যা, এটা পড়ছিলাম না, বলেন বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? আমরা তো বলছিলাম এর আগে যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা হয়, প্রত্যেকটাই তো জ্যা, এইটাও জ্যা, এইটাও জ্যা, আবার এই যে কেন্দ্র দিয়ে গেল এইটাও একটা জ্যা, তো এটার মধ্যে বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয় বলেন? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, মানে কেন্দ্র দিয়ে যারা যাবে এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। পরেরটা যদি চলে যাই, কি আছে, বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত গুণ? এই যে এটা ক্ষেত্রফল, এটাকে স্কয়ার করে দিবেন। বৃত্তের ব্যাস যত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল তার স্কয়ার গুণ বৃদ্ধি পাবে, তার স্কয়ার গুণ, তার মানে ব্যাস 3 গুণ বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফল কয় গুণ? 9 গুণ। এখন ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি পাইতো, ক্ষেত্রফল কত গুণ? 4 স্কয়ার দিয়ে দেন, এখানে যদি 4 থাকতো তাহলে 16, যদি 2 গুণ বৃদ্ধি পাইতো তার মানে 2 স্কয়ার, ক্ষেত্রফল 4 গুণ, তার মানে এখানে যা দেওয়া থাকবে তার স্কয়ার হবে এখানে, ঠিক আছে। এই যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখা কি বলা হয়? বৃত্তের কেন্দ্র থেকে, এটা কিন্তু আবার আসছে একটু ঘুরিয়ে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে কি বলা হয়? একটু আগে আমরা বলছিলাম না, এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। লাস্ট একটা অঙ্ক আছে দেখেন, 75 নম্বর। একটি চাকার ব্যাস এত, চাকাটি এত মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? এই যে কতবার ঘুরবে, চাকার ব্যাস কত বলছে, ব্যাস এইটা, চাকা মানেই তো একটা বৃত্ত, চাকা মানেই তো একটা বৃত্ত, ঠিক আছে। ব্যাস আমাদের, তাহলে ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ বের করতে হলে 2 দ্বারা ভাগ করতে হয়, ব্যাস থেকে ব্যাসার্ধ নিতে হলে 2 দ্বারা ভাগ করতে হয়, এটা হবে 2.1। তার মানে বৃত্তের ব্যাস হচ্ছে এইটা। এখন বৃত্তটার পরিধি কত? একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো দেখেন তো 2πr যদি আপনি দেন, 2 ইন্টু পাই ইন্টু আর মানে কত? 2.1, এটা না, এখান থেকে কত হচ্ছে? 4.1 ইন্টু পাই, এটা হচ্ছে বৃত্তের পরিধি। পরিধি এটা বলতে কি বোঝা যাচ্ছে, যে চাকাটি একবার যখন ঘুরে এতটুকু দূরত্ব অতিক্রম করে, কারণ এটা একটা চাকা, যদি চিন্তা করেন এই চাকাটার পরিধি কত?
এই চাকাটার টোটাল পরিধি হচ্ছে 4.1 পাই। এইটা তার মানে এখান থেকে কেটে যদি সোজা করেন, তার মানে একবার ঘুরলে সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। আমাদের বলছে 300 মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে, তো একবার ঘুরে যায় এতটুকু, এতটুকু যায় কতবার ঘুরে, একবার ঘুরে। তো আমরা ওইখান থেকে করে নিতে পারি না, যে এইখান থেকে যদি আমরা দেখি এখন, যে এটা হচ্ছে চাকার পরিধি পেয়ে গেলাম। চাকার পরিধিটা হচ্ছে একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এটা কেটে যদি সোজা করি, এখান থেকে কেটে যদি সোজা করি, মনে করেন এই টোটালটার দূরত্ব কত, 4.1 পাই। এই টোটালটার দূরত্ব মানে এটারে সোজা করলে এতটুকু দূরত্ব সে একবার যায়, একবার যখন ঘুরবে এই পরিধির সমান সে এতটুকু দূরত্ব যাবে। এরপর দ্বিতীয়বার ঘুরলে আরো এতটুকু, তৃতীয়বার ঘুরলে আরো এতটুকু, এইভাবে কিন্তু সে দূরত্বটা অতিক্রম করতেছে। এখন আমাদের বলা হইতেছে যে অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে 300 মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে, এটাই চেয়েছে। তো একবার ঘুরে, তো দেখেন তো এই যে এতটুকু যেতে ঘুরে কয়বার, 4.1 বাই পাই যেতে ঘুরে একবার। তাহলে 1 মিটার যেতে ঘুরবে কত, এই যে 4.1 বাই পাই উপর হবে, তো 300 মিটার যেতে কতটুকু ঘুরবে, তাহলে 300 ভাগ 4.1 ইন্টু পাই, এতবার। এটা ক্যালকুলেশন করলে যা আসবে মনে হয় এটাই তো অ্যান্সার হওয়ার কথা। দেখেন এটাকে ক্যালকুলেশন, এখন যদি বলেন যে ক্যালকুলেশনটা বুঝতেছি না, পায়ের মানটা বসিয়ে দেন। এটা ক্যালকুলেশনটা যদি আমরা এখানে করে ফেলি, কি ছিল, উপরে আছে 300, নিচে আছে 4.1 ইন্টু পায়ের মানটা কত, 22/7। এই যে 22/7, এই 7টা কিন্তু উপরে চলে আসবে, তাই না, এখানে থাকবে না। আবার এটা ক্যালকুলেশন করে যা আসবে এটা কিন্তু মোটামুটি অ্যান্সার। এই যে সুবর্ণা পপি কিন্তু 22.73 পড়ে ফেলছেন। স্যার মডেল টেস্টের গণিতগুলো সমাধান করে দেন। হ্যাঁ 4.2 হবে। যাই হোক, 2 দ্বারা গুণ করলে 4.2 হবে, সরি ওখানে হয়তো আমাদের হতে পারে, কিন্তু দেখেন ব্যাপারগুলো কিন্তু একদম সহজ ছিল। এরপর বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতটা কত হয় যদি আমরা একটু দেখি, যে একটা বৃত্ত যদি এটা ছিল, এটা একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তটার পরিধি কত, 2 পাই আর, আর এটার ব্যাসটা কত, দেখেন আর যদি ব্যাসার্ধ হয়, এটুকু যদি আর হয়, ব্যাস হবে 2r। বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। আমাদের বলছে এই দুইটার অনুপাত কত, এই যে 2 পাই আর অনুপাত এই যে 2r, এই দুইটার অনুপাত কত দেখেন তো। অনুপাতের ক্ষেত্রে দেখেন 2 পাই আর নিচে হচ্ছে 2r। এখন দেখেন এ আর আর 2 2, তাহলে কত হলো, পাই। তাহলে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত আমরা হচ্ছে পাই, এখানে তো আমাদের পাই নাই, এখান থেকেও আছে 3 22/7, এইটা, তাহলে পাই এর মানে আমরা জানি কত, 22/7। তো এইটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর পরিধির অনুপাতটা এইভাবে কিন্তু আসছে 22/7 বা পাই। পাইটা আমরা কেন ইউজ করি, 22/7। আসলে একুরেট কিন্তু পাই এর মান 22/7 না, আরো কিন্তু 3.1416 এরপর কিন্তু অনেক আছে, কিন্তু আমরা 22/7 একটা রাউন্ড ফিগার ধরে আমরা এটাতে কাজ করি। তার মানে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কত, 22/7 বা পাই। কিভাবে আসছে জিনিসটা আমি দেখালাম। ঠিক আছে, এখন বলেন যে ক্লাস কেমন লাগলো। আরেকটা ক্লাস হবে, ওইটা আমরা করে শেষ করে দিব। নেক্সট ক্লাসে ম্যাথের অঙ্কগুলো আমরা মানে 100 পর্যন্ত আছে, তো আরেকটা ক্লাস করলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর আপনি করবেন, এই যে পেইড বেসে যাদের ক্লাস আছে তারা অবশ্যই 7:30 থেকে পেইড বেসের ইংলিশ ক্লাস করবেন। আর এখনো যারা ভর্তি হন নাই, চাইলে দ্রুত ভর্তি হতে পারেন। 01746817157 ভর্তি হলেই কিন্তু দেখেন লস নাই, 01746817157 ভর্তি হলে নিবন্ধন বইটা ফ্রিতে পাচ্ছেন। আর নিবন্ধন পরীক্ষা তো আছে, আবার সামনেও কিন্তু আবার দেখবা যাবেন এই প্রাইমারি পরীক্ষা শেষ হতে আরেকটা প্রাইমারি সার্কুলার পেয়ে যাবেন। তো ভর্তি হলে উপকৃত আছে আপনি, যে মানে প্রত্যেকটা বিষয় এগুলা শুধু কি আমরা প্রাইমারির জন্য করতেছি, শুধু প্রাইমারিতে আসে নিবন্ধন সহ যে কোনো চাকরিতে, আবার নিবন্ধনের পড়া কি শুধু নিবন্ধন আসে, যে কোনো চাকরিতে আসে। আপনি চাইলে এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই টাইমে আসলেও ক্লাসটা নিতে চাইনি, বাট যে ক্লাসটা মিস হয়ে যাবে দেখে আপনার এটা থেকে, তো 7:30 থেকে পেইড বেসের ক্লাস, দ্যাটস ওয়াই আমি চলে আসলাম এই টাইমে। আর তখন তো আমাদের নিবন্ধন বেসের ক্লাস চলবেই। আর সবাই একটু শেয়ার করে চলে যান।
সবাই একটু শেয়ার করে দিবেন, দ্রুত শেয়ার করে তারপরে চলে যাবেন। সবার কাছে একটা দাবি কিন্তু এটাই যে শেয়ার করে দিবেন।